আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একসাথে অনেকগুলো ব্রেকফাস্ট, টি টাইম এবং বিকেলের জন্য নাস্তার রেসিপি শেয়ার করব। অনেক সময় আমাদের টেনশন করতে হয় না যে আমরা সকালে, বিকেলে এবং চায়ের সাথে কী নাস্তাগুলো তৈরি করব। তো আমি একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই নাস্তার রেসিপিগুলো শেয়ার করেছি, যাতে করে আপনারা ঝটপট এগুলো বানিয়ে নিতে পারেন। আর এই এক একটি স্ন্যাক্সের রেসিপিতে আমি বিভিন্ন রকমের আইটেমই রেখেছি, মাছ, মাংস, ডিম, ভেজিটেবল রাইস, পরাঠা, মিষ্টির আইটেম সব কিছুই রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমি পটেটো এবং চিকেন দিয়ে খুবই মজার টি টাইম একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি সলিড চিকেন যে ব্রেস্টের অংশটা থাকে সেটা অর্ধেকটা পরিমাণে এখানে আমি ব্যবহার করছি। এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে এর পানিটাকে ক্লিন করে নিয়েছি। এখন এই চিকেনটাকে প্রথমে আমি 2 ভাগ করে নিলাম। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পিসগুলো খুব পাতলা বা মোটা করা যাবে না, এই মিডিয়াম সাইজে সুন্দর করে কেটে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটা বাটিতে চিকেনের টুকরোগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে এর মাঝে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, এই 1/4 চা চামচের মতো হবে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়া, এটাও 1/4 চা চামচের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভিনেগার, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে, তবে এক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটু পানি লাগবে, তাই 1 চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। তবে আপনাদের যদি পানিটা ব্যবহার করার প্রয়োজন না হয় তাহলে না ব্যবহার করে নিলেও চলবে। আসলে কি বলুন তো, একসাথে অনেকগুলো নাস্তার রেসিপি তৈরি করছি, তো তাই এই আদা রসুন বাটা দেওয়াটা আমার আগে মনে ছিল না, তাই মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ আদা রসুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা একসঙ্গে মিশিয়ে নিলে হবে। এখন আমি এটি 2টি বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। টুকরোটা এমন হবে, খুব পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। আর কয়েকটি টুথপিক নিয়েছি, এখানে আমার যতটা প্রয়োজন হবে সে অনুযায়ী আমি নিয়েছি। এখন একটি করে আলুর মধ্যে চিকেনটাকে এভাবে বসিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে মুখটাকে সিল করে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি হয়তো বা বোঝাতে পারছি। এখন এভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো তৈরি করে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে আপনাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, ডুবো তেলে ভাজতে গেলে দেখা যাবে যে এটা ছুটে চলে আসছে। তাই মিডিয়াম তেল দিয়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক সাইড হালকা একটু হয়ে আসলে আমি হালকা হাতে একটু উল্টিয়ে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে আলুটা ছুটে যেতে পারে। তাই খুবই হালকা হাতে কাজটি আপনাকে করতে হবে। এই নাস্তার রেসিপিটার উপরটা হবে একদম আলুর ক্রিসপিতে ভরা, আর ভেতরটা চিকেনের পুরে ভরা। খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।
আর বাচ্চারাও এটা কিন্তু অনেক পছন্দ করে থাকে। আজকে এরকম অনেক মজার মজার লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখন চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পটেটো দিয়ে চিকেনের ভীষণ মজার আমার নাস্তার রেসিপি। এবারে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার বিকেলের একটি নাস্তার রেসিপি। আশা করি এই নাস্তার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে 7টা বাগদা চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মাথার দিকের অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন বাকিটা আপনাদেরকে একটু পরিষ্কার করে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি চিংড়িগুলোর উপরের খোসাটাকে উঠিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে খোসাগুলো উঠিয়ে নেওয়া যায়, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি অবশ্য এখানে চিংড়ির লেজাটা রেখেছি, কারণ লেজটা পরবর্তীতে আমার ভাজার সময় ধরতে অনেকটা সুবিধা হবে। আর পেটের অংশটার দিকে একটু রক থাকে, ওটা ভাজার পরে কুঁচকে যায়, তাই 2-3 জায়গায় একটু হালকা করে কেটে দিবেন, তাহলে পরে আর কুঁচকে যাবে না। এখন আমি ম্যারিনেশনে চলে যাচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণেই হবে, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন হাত দিয়ে আলতোভাবে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে। খুবই আলতোভাবে আপনাকে মিশিয়ে নিতে হবে, যাতে মাথার অংশ আর লেজের অংশটা ছুটে না যায়। লেজের অংশটা থাকলে কি হবে, নাস্তাটা দেখতেও ভালো হবে, আর কি সুবিধা পাচ্ছেন তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এটা কোটিংয়ের ক্ষেত্রে এবং ভাজার ক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে, আর দেখতেও ভালো লাগবে। এখন আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা, একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি বেড়গ্রাম। এখন চিংড়িগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে চিংড়ির সফট সাইডগুলো খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে, নিয়ে এরপরে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে, তারপরে বেড়গ্রামের মধ্যে। দেখছেন তো চিংড়ির লেজের অংশটা রেখেছি বলে এটা আমার ফ্রাই করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে, আর কোটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। এভাবে সবগুলো চিংড়ি আমি কোটিং করে নিয়েছি। এখন আগে যেই প্যানে আমি চিকেনটাকে ফ্রাই করেছিলাম সেই তেলেই আমি এখন চিংড়িগুলোকেও ফ্রাই করে নিব। চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখে এই 3 মিনিটের মতো চিংড়িটাকে ফ্রাই করে নিতে হবে। এর বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিংড়িটা অনেকটাই শক্ত হয়ে যাবে, আর এর মধ্যে জুসিনেস ভাবটাও কিন্তু কমে যাবে, তা হয়তো বা আমরা সবাই জানি। এখন চিংড়িগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, আমি সবগুলোই তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও একদিন এক একটা ট্রাই করবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। এবারে আমি ঘরে থাকা কিছু সবজি দিয়ে আপনাদেরকে কিছু নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি তৈরি করছি চিচিঙ্গা এবং চিকেন দিয়ে ভীষণ মজার চপের রেসিপিটি। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে আমি শুধু চিকেন কিমা নিইনি, চিকেনটা যখন আমি কিমা করেছি এর মধ্যে মাঝারি সাইজের একটা সেদ্ধ আলু আর 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছিলাম। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এতে করে হবে কি, চিকেনটা আমার অনেক বেশি আঠালো হবে, আর ভাজার সময় এটা ছুটে যাবে না। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে একটু চাট মশলা, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন 1 চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আর
হাফ চামচ পরিমাণে লেবুর রস, এতে করে চিকেনের গন্ধটা চলে যাবে। এখন একসাথে আমি অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু রসুন একদম মিহি করে কুচি করে নিয়েছি, কারণ কয়েকটি রেসিপিতে আমার এগুলো লাগবে, তাই আমি একসাথেই কেটে নিয়েছি। এখন সেখান থেকে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। এখন এর সাথে আরও একটু দিয়ে দিব কিছু পরিমাণে পুদিনা পাতা কুচি, তবে আপনারা যারা পছন্দ করেন না সেটা স্কিপ করলেও চলবে। এখন দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি।
এখন আপনাকে যেটা করতে হবে, যখন দুই সাইডটাই ভাজা হয়ে যাবে তখন রোলের আকারেও একটু সব সাইডগুলো ভেজে নিতে হবে, কারণ আমার চিচিঙ্গাগুলো কাঁচাই এখানে ব্যবহার করেছি আর চিকেন কিমাটাও আমি কাঁচাই ব্যবহার করেছি, তাই রোলের আকারেও আপনাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা কুক হয়েছে। একটু কালারটা আমার কম হয়েছে, তাই বলে ভাববেন না যে এটা ভেতর থেকে সেদ্ধ হয়নি বা কাঁচা রয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন আর চিচিঙ্গা দিয়ে খুবই মজার একটি কাটলেট বা চপের রেসিপি। এবারে আমি তৈরি করব বেগুন দিয়ে আরও একটি নাস্তার রেসিপি। দেখে মনে হতে পারে যে আমি হয়তোবা চপ তৈরি করছি। হ্যাঁ, আমি চপই তৈরি করছি, তবে ন্যাচারাল আমরা যে ওয়েতে চপটা তৈরি করি তার চেয়ে একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে। তো এর জন্য আমি আলুর কিমা নিয়েছি 1 কাপ পরিমাণে, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া। এবারে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা এই চপে একটু বেশি দিলে বেশি ভালো লাগবে খেতে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আগেই তো বলেছিলাম যে এগুলো আমি একসঙ্গে অনেকগুলো কুচি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব।
ভেজিটেবল অমলেটটা এখন আমার তৈরি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে সার্ভ করে নিচ্ছি। আর একইভাবে অন্যটিও ভেজে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তার রেসিপিটি সচরাচর আমার ব্রেকফাস্টেই বেশি ভালো লাগে, তবে আপনারা আপনার পছন্দ অনুযায়ী তৈরি করবেন। এখন আমি মাঝখান থেকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম অনেক কিছুই আছে যেগুলো ফেলে দেওয়ার প্রয়োজন হয় না, খুব সুন্দরভাবে একটু রান্না করলে খাওয়া হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল অমলেট। এবারে আমি তৈরি করছি বিফ দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। দেখে মনে হচ্ছে না যে আমি হয়তোবা বিফ চাপ তৈরি করছি, কিন্তু না, বিফ চাপের মশলাগুলো একটু বেশি হয়ে থাকে আর বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা হয়ে থাকে। আর আমি এটি ঘরোয়াভাবে তৈরি করি, খুবই সিম্পল কয়েকটি মশলায়। আর এই স্ন্যাক্সের স্বাদটাও একদম বিফ চাপের চাইতে অনেক ভিন্ন হয়ে থাকে। আমার কাছে বেশ ভালোই লাগে, সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, আমি এখানে একটা বড় সাইজের বিফ একদম পাতলা পাতলা করে 4টে টুকরো করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এভাবে কিভাবে নিয়েছি। আর এই বিফগুলোকে ধুয়ে খুব ভালোভাবে এর পানিটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন এর উপরে আমি একটা র্যাপিং পেপার বসিয়ে দিলাম। আর আমরা যেই সচরাচর কাঁচি দিয়ে সবজিগুলো কেটে থাকি, সেরকম কাঁচির অপর সাইড দিয়ে এগুলোকে একটু থেতলিয়ে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি করছি। আর চেষ্টা করবেন একটা টিস্যু পেপার দিয়ে এইগুলো খুব ভালোভাবে একটু মুছে নিতে, তাহলে এর মাঝে পানি বা রক্তের কোনো ফ্যাপসা থাকলে তা দূর হয়ে যাবে। এখন এর জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, আর আদা রসুন বাটা, টক দই, এটা আমি 1 চা চামচ করে নিয়েছি। আর সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম, প্রায় 1/4 চা চামচের মতো হবে, কারণ টক দইটা এমনিতেই টক, ভিনেগারটা বেশি হয়ে গেলে তখন এটা আর খেতে ভালো লাগবে না। 1 চা চামচ পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, আর 1/4 চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো নাস্তার রেসিপি তৈরি করছি বলে সামান্য পরিমাণে এই বিফের রেসিপিটা তৈরি করেছি, তাই এখানে মশলাটাও আমার কম লাগবে। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সে অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন। এখন বিফের সাথে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে ভিনেগারটা ব্যবহার করেছি, আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। আর একদমই কম মশলা ইউজ করেছি, আপনারা দেখলেন তো। তারপরেও বিফ বা গরুর মাংস দিয়ে এই নাস্তার রেসিপিটা অনেকটাই ভালো হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি আর একটা পাত্র বসিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপরে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টমেটো সস, আর দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে এখন একটা স্প্যাচুলা দিয়ে চুলার জালটাকে একদম লোতে রেখে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। জালটা অবশ্যই লোতে রাখতে হবে, কারণ সয়া সসটা যখন পুড়ে যাবে তখন এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই চুলার জালটাকে সম্পূর্ণ লোতে রাখতে হবে। রেখে 2-3 মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এরকম একটা বলক চলে আসলে সামান্য পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। এই আচারি চিকেনটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর টক টক। এখন চিকেনটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে সস আর সয়া সসটা পুরোটাই শুকিয়ে নিব।
প্রথমে এক একটি লেচি থেকে একটু পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। আমরা সচরাচর রুটিগুলো যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে নিলেই হবে। এখন এর উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই পরোটাগুলো কি হয়, পরোটাগুলো এমনিতে খাওয়া যায়, এর সাথে এক্সট্রা কোনো তরকারি বা সবজির প্রয়োজন হয় না। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। এখন প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি, এরপরে একটু লবণ এর উপরে ছিটিয়ে দিব, কারণ এখানে লাল মরিচটা যখন ব্যবহার করব তখন লবণটা দিলে এর স্বাদটা ঠিক থাকবে। খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করার দরকার নেই। এখন মরিচের গুঁড়া আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজা লাগে খেতে। দেওয়ার পরে এখন কিছুটা আস্ত জিরাও দিয়ে দিব। আর এই জিরাটা দিলে এটা যখন খাবার সময় মুখে পড়ে তখন বেশ ভালো লাগে। তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই পরোটাগুলো যে কতভাবে তৈরি করা যায় তা কল্পনা করা যায় না। অবশ্য আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করার চেষ্টা করব। এখন এই রুটির চারদিকটা এরকমভাবে ভাঁজ করে তুলে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ঠিক আমরা মোগলাই পরোটাতে যেরকম করি সেরকমভাবে উঠিয়ে নিতে হবে। নিয়ে এখন একটু তেল লাগিয়ে এই পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো এক একজন এক একভাবেই কিন্তু তৈরি করে থাকে। আর প্রত্যেকটার স্বাদ কিন্তু আলাদা আলাদা হয় এবং অনেক ভালোই হয়। ভালো না হলে তো আর মানুষ কেউ কারোর সাথে শেয়ার করবে না। তো যাই হোক, পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। একটু পাতলা করেই বেলে নিতে হবে যাতে মাঝের জিরা আর মরিচ গুঁড়োটা উপর থেকে বোঝা যায়, এরকমভাবে বেলে নিলেই হবে। এবারে আমি আরেক ফ্লেভারের পরোটা তৈরি করব। এর জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর ওপরে হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটু লবণ ছিটিয়ে নিব, মরিচের গুঁড়া ছিটিয়ে দিব। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু মরিচের গুঁড়া ছিটিয়ে। এই মরিচের গুঁড়া দিয়েতে ভাববেন না যে পরোটাটা অনেকটা ঝাল হবে, না, এটা মোটেও ঝাল হবে না। খেতে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর কিছু জিরা ছিটিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই একটু মিহি করে কুচি করা হতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি। সত্যি কথা বলতে এই ধনিয়া পাতা দেওয়া পরোটাই আমার বেশি খেতে ভালো লাগে। তবে আপনারা যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন। আমি অবশ্য পরিমাণে একটু বেশি দিয়ে নিলাম, কারণ আমার বেশিই ভালো লাগে খেতে। এখন চারদিকটা একইভাবে ফোল্ড করে নিতে হবে, নিয়ে তেল লাগিয়ে পরোটাটাকে তৈরি করে নিতে হবে।
ধনিয়া পাতার পরোটাটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একইভাবে সকল পরোটাই আমি ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে আমি মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা সুন্দর হয়েছে। অবশ্য উপরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা সফট, নরম এবং মাঝের অংশটা কেমন হয়েছে। আশা করি আমার পরোটার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। এবারে আমি তৈরি করছি, এটিও আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটি ব্রেকফাস্টের রেসিপি। সেটি হচ্ছে ফ্রাইড রাইস বা ভাত ভাজা, যেটা আমরা সচরাচর বলে থাকি। রাতের অনেক যে ভাতগুলো থেকে যায় তা অনেকেই আমরা সকালবেলা এই ভাতগুলোকে ভেজে ব্রেকফাস্টে আমরা সার্ভ করে থাকি। তবে এই ভাত ভাজার মাঝেও আমি কিছুটা ভিন্নতা নিয়ে এসেছি। আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি 2 কাপ পরিমাণে ভাত নিয়েছি, যেটা আমার রাতের ভাত ছিল সেটাই নিয়েছি। আর ভাতে কোনো দলা অংশ থাকলে সেটাকে অবশ্যই ভেঙে নিতে হবে। আর ওপর থেকে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভাতের সাথে খুব ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে এক্ষেত্রে শুধু কুসুম অংশটা দিয়েও এই কাজটি করতে পারেন। তবে আমি কুসুম সাদা অংশ উভয়টি নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভাতটা ভাজলে কি হয়, আমরা সচরাচর যেরকম ভাত ভাজি তার চেয়ে এর স্বাদটা একটু বেশি ভালো হয়। যেহেতু এখানে ডিম ব্যবহার করা হচ্ছে, তাই এটা তো একটু খেতে ভালোই লাগবে। তো স্বাদের ভিন্নতা আনতে এরকমভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন মাঝে মাঝে। এখন সবগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি কারণ সরিষার তেলের ফ্লেভারটা আমার ভাজা ভাতে ভালো লাগে। তবে আপনারা চাইলে অন্য তেল দিয়েও ভাতটাকে ভেজে নিতে পারেন। এখন 2টা শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউনিশ করে নিচ্ছি। এই 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নিলে ভাতটা ভাজা হয়ে যাবে। আর ভাজতে ভাজতে দেখা যাবে যে ডিমের কুসুমের অংশটা ছিল, তার কারণে এই ভাতটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। ভাত ভাজাটা হয়ে গিয়েছে, আমি আমার পছন্দ মতো সার্ভ করে নিয়েছি। বিভিন্ন রকমের ঝাল ঝাল স্ন্যাক্সের রেসিপি তো তৈরি করলাম টি টাইম, ব্রেকফাস্ট এবং ইভিনিংয়ের জন্য। এবার সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্ন্যাক্সের রেসিপি থাকছে আপনাদের জন্য। আর আগে যেগুলো শেয়ার করলাম তার মধ্যে মাছ, মাংস, ভেজিটেবল, রাইস, পরাঠা সব কিছুই ছিল। এবার একটা মিষ্টি মিষ্টি রেসিপি শেয়ার করতেছি, আশা করি এটিও আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছু পরিমাণে ফ্রেশ কাঁঠাল নিয়েছি, অবশ্য খুব বেশি নেই, অল্প পরিমাণেই নিয়েছি। এখন আমার লাগবে একটা গ্রেটারের সাহায্যে এই কাঁঠালগুলোকে আমি গ্রেট করে নিব। অবশ্য এটা ব্লেন্ডারের সাহায্যেও করা যায়,
আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে করে নেবেন। আমি অবশ্যই গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নিচ্ছি। আমার প্রতিটি রেসিপি আপনাদের সাথে খুবই সিম্পলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোন রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা বাসায় অবশ্যই এক একদিন এক একটা ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আর আপনাদেরকে টেনশনও করতে হবে না যে কোন দিন কোন নাস্তাটা তৈরি করব। আর এরকম অনেক নাস্তার রেসিপি আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবগুলো কাঁঠাল আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে হাফ কাপ পরিমাণে খেজুর গুড় আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে অনেকটাই গুড়টা গলে গিয়েছে। ওপর থেকে সে গলা অংশটাই আমি দিয়ে দিচ্ছি। তবে সবগুলো আমার লাগবে না, যতটুকু পরিমাণে লাগে সেটুকুই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে কুড়ানো নারকেল। নারকেলটা দিলে এই স্ন্যাক্স বলেন আর পিঠা বলেন, এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে, আমার অবশ্য ভালোই লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিলে কি হবে, এই পিঠাটা একটু নরম থাকবে। এখন সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো খুব লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। একসাথে অনেকগুলো স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা তো করছি সবার ভালোই লাগবে। আর ভুল ত্রুটি তো হতেই পারে, ভুল ত্রুটি মার্জনাস্বরূপ দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।